হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি রুশোর মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত। এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা হচ্ছে মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে কত, 1299, এবং তোমাদের মাইনর কোর্স ফি রয়েছে 699 টাকা। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। দেখো এখানে কিন্তু ডিটেলসেই কিন্তু দেওয়া রয়েছে হাই কোয়ালিটি নোটস, প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস এবং কি 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, আমাদের সঙ্গে কিন্তু দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে কিন্তু যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। প্রথমে যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে কি জীবন দর্শন ও শিক্ষা দর্শন। তাহলে কি রুশোর জীবন দর্শন নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে প্রকৃতি মানব জীবনের শ্রেষ্ঠ আশ্রয়স্থল। তাহলে তিনি কি বলেছেন, প্রকৃতি কিন্তু মানব জীবনের প্রধান বা শ্রেষ্ঠ আশ্রয়স্থল কিন্তু তিনি বলেছেন। মানুষ জন্মগতভাবে কিন্তু স্বাধীন ও কি সৎ হলেও সমাজ কৃত্রিম প্রথা তাকে কিন্তু বিকৃত ও শৃঙ্খলিত করে তোলে, এবং কি তাই কিন্তু প্রকৃতিতে ফিরে যাওয়াই কিন্তু প্রকৃত সত্য। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির মধ্যে কিন্তু সমস্ত কিছুর সমাধান লুকিয়ে থাকে, তাই তিনি বলেছেন যে প্রকৃতিতে ফিরে যাওয়াই কিন্তু প্রকৃত সত্য। এরপরে কি শিক্ষা দর্শনের প্রয়োগের কথা বলেছে। শিক্ষা কোনো বাহ্যিক বিষয় চাপিয়ে দেওয়া নয়, শিশুর অন্তর্নিহিত স্বতঃস্ফূর্ত সম্ভাবনা ও স্বাভাবিক আবেগের সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটানোই হচ্ছে রুশোর শিক্ষা দর্শনের মূল লক্ষ্য। ঠিক আছে, তাহলে শিক্ষা দর্শনের রুশোর মূল লক্ষ্য কি ছিল এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। তারপরে কি এমিল গ্রন্থ ও মৌলিক ধারণা, এই বিষয়ে কি বলেছে এখানে। 1762 সালে প্রকাশিত বিখ্যাত এমিল গ্রন্থে রুশো তার প্রকৃতিবাদী শিক্ষা তত্ত্ব উপস্থাপন করেছেন। ঠিক আছে, তার কালোজয়ী একটি উক্তি রয়েছে, সেই উক্তিও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু বিষয়টি ভালো মতো দেখে নেবে। তারপরে কি প্রকৃতি নিজেই প্রধান শিক্ষক, তিনি কি বলেছেন, এই প্রকৃতি যে রয়েছে প্রকৃতি কিন্তু নিজেই একজন শিক্ষক। প্রাকৃতিক পরিবেশ ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু প্রকৃত শিক্ষা অর্জিত হয় একজন ব্যক্তির মধ্যে, এবং কি শিক্ষার মূল উদ্দেশ্য নিছক তথ্য অর্জন করা নয়। অর্থাৎ শিক্ষার কি উদ্দেশ্য, সর্বাঙ্গীন বিকাশ করা। শুধুমাত্র যে তথ্য সে হচ্ছে শুধুমাত্র তথ্য অর্জন করবে সেটা কিন্তু শিক্ষার কিন্তু মূল উদ্দেশ্য নয়, বরং নিজ অস্তিত্বের উপলব্ধি করা এবং স্বাধীন জীবনযাপন করাও কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে কি তিনি কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু ধারণা দিয়ে গেছেন। তারপরে কি শিক্ষার প্রধান লক্ষ্য সমূহ, তাহলে তার যে শিক্ষার ধারণা ছিল, তার শিক্ষার হচ্ছে ভাবনা ছিল, সেই শিক্ষার প্রধান লক্ষ্যগুলি কি ছিল দেখো আমরা দেখে নিচ্ছি এখন। সক্রিয়তা বৃদ্ধি, তারপরে কি কর্মেন্দ্রীয় চর্চা, জ্ঞানেন্দ্রিয়ের ব্যবহার। তাহলে কি সক্রিয়তার বৃদ্ধিতে কি বলা হয়েছে, শিশুকে কৃত্রিমভাবে নিষ্ক্রিয় না রেখে স্বতঃস্ফূর্ত কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে সক্রিয়ভাবে শিখতে উৎসাহিত করা। দ্বিতীয় কি কর্মেন্দ্রীয় চর্চা, অঙ্গ প্রত্যঙ্গ ও হাতের কাজের মাধ্যমে নানাবিধ শারীরিক দক্ষতা ও কর্মেন্দ্রিয়গুলির কিন্তু কার্যক্ষমতা বৃদ্ধি করা। এবং আরো একটি লক্ষ্য রয়েছে, কি লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে কি জ্ঞানেন্দ্রিয়ের ব্যবহার, বাস্তব বস্তু ও পরিবেশ পর্যবেক্ষণের সাহায্যে শিশুর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মানসিক ক্ষমতা যথাযথ প্রয়োগ ঘটানো কিন্তু এর মূল উদ্দেশ্য। তারপরে রুশো দৃষ্টিভঙ্গিতে নারী শিক্ষা কেমন ছিল, দেখো পৃথক নারী শিক্ষার রূপরেখাতে কিন্তু তিনি বিশ্বাস করতেন। ঠিক আছে, তাই রুশো কি বলেছেন, রুশোর মতে পুরুষ ও নারীর প্রাকৃতিক ভূমিকা কিন্তু ভিন্ন, অর্থাৎ কি আলাদা, তাই নারী শিক্ষার উদ্দেশ্য ও পৃথক হওয়া উচিত। তাহলে দেখো পুরুষের শিক্ষা উদ্দেশ্য হচ্ছে আলাদা হওয়া উচিত এবং নারী শিক্ষার উদ্দেশ্য আলাদা হওয়া উচিত, এই বিষয় নিয়ে কিন্তু এখানে বলেছে। তারপরে কি তিনি মনে করতেন নারী শিক্ষার প্রধান লক্ষ্য হলো তাকে পুরুষের উপযুক্ত ও আনন্দদায়ক সঙ্গী হিসেবে গড়ে তোলা এবং পরিবার পরিচালনায় কিন্তু দক্ষ করে তোলা। এমিল গ্রন্থে পঞ্চম খণ্ডে সোফি চরিত্রটির মাধ্যমে তিনি এই ধারণাটি কিন্তু বিশেষভাবে ব্যাখ্যা করে গেছেন।
তারপরে দেখো কি রয়েছে, রুশোর প্রস্তাবিত পাঠ্যক্রম। তিনি কোন পাঠ্যক্রমে বিশ্বাসী ছিলেন, কেমন ধরনের পাঠ্যক্রমের কথা তিনি ভেবেছেন। কি রয়েছে এখানে, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের কথা কিন্তু তিনি এখানে ভেবেছেন। রুশো গতানুগতিক পুস্তক কেন্দ্রিক ও মুখস্থ নির্ভর পাঠ্যক্রমের সম্পূর্ণ কিন্তু বিরোধী ছিলেন। ঠিক আছে, অর্থাৎ মুখস্থ করলে যে আমরা জ্ঞান অর্জন করতে পারবো সেটা বিষয়ে কিন্তু তিনি বিরোধী ছিলেন। শিশু তার নিজস্ব স্বাধীন ইচ্ছা অভিজ্ঞতা দ্বারাই কিন্তু শিখবে। তিনি এমিলের জন্য কি রয়েছে এখানে, রবিনসন ক্রুশো গ্রন্থ পাঠের সুপারিশ করেন। এছাড়া কি করে, শরীরচর্চা, হাতের কাজ ও হস্তশিল্পকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা কিন্তু বিশেষভাবে জারি করেন। তারপরে দেখো কি রয়েছে, ইতিবাচক বনাম নেতিবাচক, অর্থাৎ ভালো এবং খারাপ শিক্ষার কথা বলা হয়েছে। ইতিবাচক কথাটির অর্থ হচ্ছে ভালো এবং নেতিবাচক হচ্ছে কি একটু খারাপ। ঠিক আছে, কি রয়েছে, ইতিবাচক শিক্ষাতে গতানুগতিক প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষক কম বয়সেই শিশুর কি করে, শিশুর ওপর পূর্ণবয়স্কের নীতি তারপরে আচরণ ও জটিল জ্ঞান চাপিয়ে দেন, মনকে ভারাক্রান্ত করেন। রুশোর কিন্তু ঘোর বিরোধী ছিলেন। তাহলে এই যে বিষয়টি ইতিবাচক শিক্ষার ক্ষেত্রে রুশো কিন্তু এর ঘোর বিরোধী ছিলেন। তারপর কি নেতিবাচকের ক্ষেত্রে যদি বলতে চাই, অর্থাৎ নেগেটিভ যে থাকে, ঠিক আছে, নেগেটিভ এডুকেশন, নেতিবাচক শিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে, রুশো সমর্থিত পদ্ধতি যা শিশুকে ভুল ও পাপ থেকে রক্ষা করে। 12 বছর বয়স পর্যন্ত কোনো তাত্ত্বিক নৈতিক উপদেশ না দিয়ে ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে বাস্তব শিক্ষা দেওয়া হয়। তাহলে দেখো রুশো কিন্তু ইতিবাচক শিক্ষা এবং নেতিবাচক শিক্ষা সম্পর্কেও কিন্তু বিশেষভাবে বলেছেন। তারপরে কি রয়েছে, শিক্ষণ পদ্ধতির মূল নীতি সমূহ। তাহলে রুশোর যে চিন্তাধারা, তার যে শিক্ষণ পদ্ধতি, এই শিক্ষণ পদ্ধতির মূল নীতি সমূহগুলি কি কি ছিল? প্রকৃতি অনুযায়ী শিক্ষা ছিল, শিক্ষা কৃত্রিম কোনো নিয়ম নয়। ঠিক আছে, তিনি কি বলেছেন, শিক্ষা কোনো কৃত্রিম নিয়ম নয়, বরং শিশুর নিজ ইচ্ছা, চাহিদা ও প্রাকৃতিক বিকাশের নিয়ম মেনে কিন্তু শিক্ষা কি পরিচালিত হবে। শিক্ষার্থীকে জানা, দ্বিতীয় কি রয়েছে মূলনীতি, শিক্ষার্থীকে জানা। ঠিক আছে, শিক্ষার্থীকে জানতে হবে। শিক্ষাদানের পূর্বে শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীর ক্ষমতা, মনস্তত্ত্ব ও প্রবণতা সম্পর্কে কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে। তারপরে কি রয়েছে, ইন্দ্রিয় ভিত্তিক পর্যবেক্ষণ। বইয়ের শুষ্ক তথ্যের চেয়ে স্বচক্ষে পর্যবেক্ষণ ও প্রত্যক্ষ ইন্দ্রিয়াভূতির ভিত্তিতে কিন্তু অভিজ্ঞতা লাভ করা হবে। তারপর কি রয়েছে, প্রাকৃতিক শাস্তির নীতি, অর্থাৎ কি কোনো কৃত্রিম শাস্তি নয়, শিশু তার নিজস্ব ভুলের যে শিশু যখন নিজে একটি ভুল করবে, তার নিজস্ব ভুলের কিন্তু পরিণতি প্রাকৃতিক নিয়মের নিজেই কিন্তু উপলব্ধি করবে। সে যখনই বড় হবে তখন কিন্তু তার মধ্যে একটি কাজ করবে যে হচ্ছে কি, আমি এই জিনিসটি ভুল করেছি, সে কিন্তু নিজেই বুঝতে শিখবে। ঠিক আছে, এই বিষয়টি এখানে বলা হয়েছে। তারপরে কি, আধুনিক শিক্ষায় রুশোর প্রভাব, অর্থাৎ আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, বর্তমানে শিক্ষা, এই সময় কিন্তু রুশোর কিন্তু বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে প্রভাব রয়েছে। কি কি আছে, কর্মভিত্তিক শিক্ষা, বাস্তব কাজ ও হাতের কাজের মাধ্যমে শিক্ষণের গুরুত্ব আধুনিক শিক্ষায় কিন্তু স্বীকৃত পেয়েছে। এটি কিন্তু রুশোর সময় থেকে কিন্তু চলে আসছে, রুশোর ভাবনা থেকে। তারপরে কি, শিশু কেন্দ্রিক শিক্ষাধারা, শিক্ষকের পরিবর্তে শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে স্থান দেওয়ার কিন্তু মূল কি পথিকৃৎ হিসেবে কাজ করে। এই বিষয়টি কিন্তু রুশোর সময়কাল থেকে কিন্তু চলে আসছে। তারপরে কি, প্রাকৃতিক পরিবেশে শিক্ষা, শ্রেণীকক্ষের বাইরে প্রাকৃতিক পরিবেশে মুক্ত অনুসন্ধানের মাধ্যমে কিন্তু শিক্ষণ প্রক্রিয়া চালিত হয়। তাহলে এই যে রুশোর ভাবনা, ঠিক আছে, রুশোর ভাবনা কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলছে। কোন কোন ক্ষেত্রে, কর্মভিত্তিক শিক্ষার ক্ষেত্রে, শিশু কেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে এবং কি প্রাকৃতিক পরিবেশ শিক্ষার ক্ষেত্রে। তো আজকে কিন্তু বিষয় আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। অতক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।